আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যুর ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা। শাসক দল বিজেপি বলেছে এর মধ্যে দিয়ে সরকার এক উদাহরণ তৈরি করল। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য বলেছেন, কোনো রাজনৈতিক নেতার প্রশ্রয়েই যে কোনো অপরাধী রেহাই পাবে না, এই ঘটনা তারই প্রমাণ। বিজেপির মুখপাত্র দেবজিৎ সরকার একে দৈব বিচার হিসেবে মন্তব্য করেছেন। এদিকে কংগ্রেসের দাবি, এভাবে এনকাউন্টারের পথে না হেঁটে বিচার ব্যবস্থার ওপর আস্থা রাখা উচিত ছিল। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ঘটনার তদন্তের দাবি তুলেছেন। কংগ্রেস নেতা অধীর চৌধুরী আজ বারুইপুরে যাচ্ছেন। তৃণমূল কংগ্রেসের ঋতব্রত গোষ্ঠী অবশ্য ঘটনায় সরকারের প্রশংসা করেছে। এই প্রসঙ্গে তারা মমতা ব্যানার্জি সরকারের আনা অপরাজিতা বিলের কথা উল্লেখ করেছে। তবে মমতাপন্থী তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র প্রভাসের মৃত্যুর ঘটনাকে উত্তরপ্রদেশের সঙ্গে তুলনা করে অভিযোগ করেছেন, এ রাজ্যেও শুরু হয়েছে জঙ্গলরাজ। অন্যদিকে প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই। এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। তার ছেলে যে অন্যায় করেছে তার উপযুক্ত শাস্তি সে পেয়েছে বলেও সন্ধ্যা দেবীর দাবি। বলছে আপনার ছেলের নাম প্রভাস মণ্ডল। হ্যাঁ, তা আপনার ছেলে মারা গেছে, দেখতে চান? হাসপাতালে আছে। আমি বলছি না, আমি আর দেখতে চাই না, আমি দেখে আর কি করবো। আর আমার ওর তো আই কার্ড লাগবে। আমি বলেছি, দেখো আমি সব কোথায় আই কার্ড জানি না। তো মার তো কষ্ট হবে, আমি সে কষ্ট দরকার নেই। ও যা কর্ম করেছে তাতেই গেছে, আমার শান্তি। ও যে গেলে আমাদের কথা শুনিনি, বিশেষ করে মার কথা যদি না শুনি, নিজে নেশা ভাঙ করে, তা আমার অত আর কিচ্ছু বলার নেই। আগেই জানানো হয়েছে, প্রভাসকে পুলিশ প্রথমে গ্রেপ্তার করে। এরপর গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধ স্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশ কর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বারুইপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ম্যাজিস্ট্রেট তার দেহের সুরতহাল করবেন। পরে দেহ নিয়ে যাওয়া হবে কাটাপুকুর মর্গে, সেখানেই হবে ময়না তদন্ত। এদিকে এই ঘটনায় আরেক অভিযুক্ত কবির মোল্লাকেও পুলিশ গ্রেপ্তার করেছে। এসটিএফ, বারুইপুর এসওজি ও জেলা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উত্তর চব্বিশ পরগনার বসিরহাট এলাকা থেকে কবিরকে গ্রেপ্তার করে। তাকে বারুইপুরে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপর তোলা হবে বারুইপুর মহকুমা আদালতে। এই নিয়ে ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4। গরু পাচারে জড়িত থাকার অভিযোগে পূর্ব বর্ধমানের জামালপুর থানার মাধবপুর থেকে পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃত শেখ পিন্টু ও আজম আলী খানের বাড়ি জামালপুর থানা এলাকাতেই। তাদের কাছ থেকে বাজেয়াপ্ত করা হয়েছে গরু বোঝাই একটি পিকআপ ভ্যান। ধৃতদের গতকাল বর্ধমান আদালতে তোলা হলে 3 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। রাজ্যের পৌর নগর উন্নয়ন দপ্তর এক নজিরবিহীন সিদ্ধান্তে পশ্চিম বর্ধমানের আসানসোল পৌর নিগম ভেঙে দিয়েছে। পশ্চিমবঙ্গ পৌর নিগম আইন 2006-এর 60-1 ধারার অধীনে অবিলম্বে বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত জানানো হয়েছে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন কর্তৃপক্ষের সিইও, আসানসোলের প্রাক্তন পুর কমিশনার আইএস আধিকারিক অদিতি চৌধুরীকে নিয়োগ করা হয়েছে প্রশাসক হিসেবে। আগামী 6 মাস অথবা নতুন বোর্ড গঠিত না হওয়া পর্যন্ত তিনি পুর নিগমের সমস্ত প্রশাসনিক দায়িত্ব সামলাবেন। উল্লেখ্য, বোর্ড নিয়ে অনিয়ম ও সম্পত্তিকর মকুব সহ একাধিক অভিযোগে আসানসোল পুর নিগমকে 1 জুলাই রাজ্যের তরফে শোকজ করা হয়। পুর পরিষেবা সংক্রান্ত বিষয়ে সমস্যা নিয়ে নাগরিকদের কথা শুনতে গতকাল আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে মুখোমুখি অনুষ্ঠান। ফোনের মাধ্যমে এই অনুষ্ঠানে নানান সমস্যার কথা শোনেন রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। কলকাতার স্কুলগুলিতে মিড ডে মিলের রান্না করা খাবার দেওয়ার দায়িত্ব ইসকনকে দেওয়া হবে বলে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিধানসভায় যে বিবৃতি দেন, তার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলায় রাজ্যকে 4 সপ্তাহের মধ্যে হলফনামা দিতে বলা হয়েছে। কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি পার্থসারথী চট্টোপাধ্যায়ের বেঞ্চে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল জানিয়েছেন, বিষয়টি এখনও প্রস্তাবের পর্যায়ে কোনো সিদ্ধান্ত হয়নি, ফলে এই ব্যাপারে মামলার প্রয়োজন নেই। অন্যদিকে মামলাকারী শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আদালতে সওয়াল করেন, মুখ্যমন্ত্রী যে বিধানসভায় সিদ্ধান্তের কথা জানাননি, রাজ্য সরকার তাহলে তা হলফনামা দিয়ে জানাক। এরপর হাইকোর্ট রাজ্যকে 4 সপ্তাহ এবং মামলাকারীকে 6 সপ্তাহের মধ্যে বক্তব্য হলফনামা দিয়ে জানানোর নির্দেশ দিয়েছেন।
রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসুর আজ ১১৩তম জন্মদিনটি নানা অনুষ্ঠানে পালিত হচ্ছে। এই উপলক্ষে কলকাতায় প্রমোদ দাশগুপ্ত মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে প্রমোদ দাশগুপ্ত ভবনে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। কোচবিহারের শীতলকুচিতে সিপিআইএম নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়কে লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ওই দল। তবে জরুরি শুনানির আর্জি খারিজ করে বিচারপতি সৌগত ভট্টাচার্য জানিয়েছেন, নিয়ম মেনেই মামলা দায়ের করতে হবে। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি আরও পশ্চিমে সরে যাওয়ায় দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে, অন্যদিকে বৃষ্টি বেড়েছে উত্তরবঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা হাবিবুর রহমান বিশ্বাস জানিয়েছেন, শুক্রবার 10 তারিখ পর্যন্ত সেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। স্থানীয় সংবাদ শেষ হলো। আকাশবাণী খবর পড়ছি শুভ্রা চক্রবর্তী। প্রথমে বিশেষ খবর। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তায় পরমবানান মন্দির পরিদর্শন করে প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। কেরালামের ওয়ায়নারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রু সহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ 8 পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। আসছে বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্ন পৌঁছবেন। ইতোমধ্যেই তিনি ইন্দোনেশিয়া থেকে রওনা হয়েছেন। 3 দিনের সফরে সেখানে তিনি অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবেনিজের সঙ্গে তৃতীয় ভারত অস্ট্রেলিয়া বার্ষিক শিখর সম্মেলনে অংশ নেবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী ভারত অস্ট্রেলিয়া সিইও ফোরামেও যোগ দেবেন। সেখানে উভয় দেশের শীর্ষ বাণিজ্য নেতৃবৃন্দের সমাবেশে তাঁর ভাষণ দেওয়ার কথা। এছাড়া শ্রী মোদী প্রবাসী ভারতীয়দের এক বৃহৎ সমাবেশে বক্তব্য রাখবেন। উল্লেখ্য, সেদেশে বসবাসকারী এদেশের মানুষ ভারত অস্ট্রেলিয়া সম্পর্কের এক দৃঢ় ভিত্তি রচনা করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইন্দোনেশিয়ার যোগ্যাকার্তায় ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরমবানান মন্দির পরিদর্শন করেন। সেদেশের রাষ্ট্রপতি প্রবাও সুবিয়ান্ত শ্রী মোদীর সঙ্গে ছিলেন। ইন্দোনেশিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিফলন স্বরূপ সেদেশের নিজস্ব গীত ও নৃত্যশৈলীর মাধ্যমে প্রধানমন্ত্রী মোদীকে স্বাগত জানানো হয়। দুই নেতা 9ম শতাব্দীর এই মন্দির চত্বর ঘুরে দেখেন। এরপর প্রধানমন্ত্রী পুজো দেন শিব মন্দিরে। এক যৌথ বিবৃতিতে রাষ্ট্রপতি সুবিয়ান্ত বলেন, পারমবানান মন্দির ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে বিদ্যমান শতাব্দী প্রাচীন সভ্যতাগত বন্ধনের প্রতীক। প্রধানমন্ত্রী মোদী এই সফরকে এক গভীর আধ্যাত্মিক ও স্মরণীয় অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন। 12 শতাব্দীর ঐতিহ্য সংরক্ষণের জন্য সেদেশের জনগণকে ধন্যবাদ জানিয়ে শ্রী মোদী বলেন, মন্দির সংরক্ষণে ভারতের অংশগ্রহণ দুদেশের মধ্যে অভিন্ন সাংস্কৃতিক পরম্পরাকে ফুটিয়ে তোলে। जीवन में यहाँ की बातों में, यहाँ की हवा में एक संस्कृति की खुशबू है। वो खुशबू जो हम भारत की धरती पर पल पल अनुभव करते हैं। ये खुशबू हमारी सांस्कृतिक विरासत भी अपने आप में अपनत्व से जोड़ती है। ভারত ও ইন্দোনেশিয়া উচ্চশিক্ষা ক্ষেত্রে সহযোগিতা আরও বাড়িয়ে তুলতে এক উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী মোদী গতকাল জানান, ইন্দোনেশিয়ায় ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট ব্যাঙ্গালোরে তাদের প্রথম আন্তর্জাতিক শাখা চালু করবে। পূর্ব জাভার সিংহসারি বিশেষ অর্থনৈতিক অঞ্চলে এই ক্যাম্পাস গড়ে উঠবে। আসিয়ান অঞ্চলের পড়ুয়া এবং বিশেষজ্ঞদের কাছে উচ্চশিক্ষার এক নতুন দিগন্ত খুলে দেবে এই প্রতিষ্ঠান। এই উদ্যোগ উদ্ভাবন, দক্ষতা বৃদ্ধি এবং শিক্ষা সহযোগিতা আরও বাড়িয়ে তুলবে বলে আশা করা হচ্ছে। কেরালামের ওয়ায়নারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী ভিডি সতীশন জানিয়েছেন, ওয়ায়নারে সুড়ঙ্গের কাজ সম্পূর্ণ তদন্ত শেষ হওয়ার পরই আবার শুরু হবে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 2টি দল এখনও দুর্ঘটনাস্থলে রয়েছে। 5 জনের খোঁজ এখনও পাওয়া যায়নি। উদ্ধার কাজ এখনও চলছে বলেও মুখ্যমন্ত্রী তিরুবনন্তপুরমে জানিয়েছেন। দুর্ঘটনার আগে ওই সুড়ঙ্গ তৈরির স্থান থেকে মাটি সরানোর কাজে গাফিলতি ছিল বলেও মুখ্যমন্ত্রী জানান। এদিকে কেরালামের 6 জেলায় আজ কমলা সতর্কতা
সতর্কতা জারি করা হয়েছে। তিরুবনন্তপুরম থেকে আমাদের সংবাদদাতা জানাচ্ছেন, এর্নাকুলাম, ইরুক্কি, মালাপ্পুরম, কোঝিকোড এবং ওয়াইনাড জেলায় প্রবল বর্ষণের কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর আগে এই জেলাগুলিতে হলুদ সতর্কতা ছিল। ভারতীয় আবহাওয়া দপ্তর জানিয়েছে, অনুকূল পরিস্থিতিতে উত্তর পশ্চিম মৌসুমী বায়ু উত্তর আরব সাগর, রাজস্থান, হরিয়ানা ও পাঞ্জাবের অবশিষ্ট অংশে আগামী দুদিনের মধ্যে আরও অগ্রসর হবে। মৌসুম ভবন জানিয়েছে, হিমালয় সন্নিহিত পশ্চিমবঙ্গ, সিকিম, মহারাষ্ট্র, কর্ণাটকের উপকূলভাগ, কোঙ্কণ, গোয়া ও দক্ষিণ কর্ণাটকের অভ্যন্তরে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জম্মু কাশ্মীরের পুলিশ জানিয়েছে, সোপিয়ানের চানাপোরা এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। সেনা এবং কেন্দ্রীয় সশস্ত্র বাহিনীর সঙ্গে রাজ্য পুলিশ এই অভিযান চালায়। পুলিশের মহানির্দেশক বি.কে. বির্দি আকাশবাণীর সংবাদদাতাকে জানিয়েছেন, সংঘর্ষস্থল থেকে অজ্ঞাত পরিচয় এক জঙ্গির দেহ উদ্ধার হয়েছে। পাওয়া গেছে বেশ কিছু অস্ত্রশস্ত্র। পশ্চিমবঙ্গের বারুইপুরে নাবালিকাকে খুন ও ধর্ষণের ঘটনায় ধৃত অন্যতম অভিযুক্ত প্রভাস মণ্ডলের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছে। গতরাতে মামলার তদন্তে সূর্যপুরে অপরাধস্থলে ঘটনার পুনর্নির্মাণের কাজ শুরুর ঠিক আগে সে এক পুলিশকর্মীর আগ্নেয়াস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর আহত হয় প্রভাস। তাকে দ্রুত বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। প্রভাসের দেহ বর্তমানে বারুইপুর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। প্রভাসের মা সন্ধ্যা মণ্ডল জানিয়েছেন, তার ছেলে যে কাজ করেছে সেই কারণে তার মৃত্যুতে তাদের কোনো আফসোস নেই। এমনকি ছেলের মৃতদেহ নিতেও অস্বীকার করেছেন তিনি। এদিকে এই ঘটনায় আরও এক অভিযুক্ত কবির মোল্লাকে পুলিশ গ্রেপ্তার করেছে। এই নিয়ে এই ঘটনায় ধৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 4-এ। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। হরমুজ প্রণালী দিয়ে যাওয়া বাণিজ্যিক জাহাজগুলির ওপর ইরানের সাম্প্রতিক হামলার প্রত্যুত্তরে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। আমেরিকা সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, হরমুজ প্রণালীর সংলগ্ন এলাকায় ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার, উপকূলে রেডার সাইট, জাহাজের উপর মিসাইল আক্রমণ প্রতিরোধ ব্যবস্থা এবং আরও 60টিরও বেশি ইসলামিক রেভলিউশনারি গার্ড করে দ্রুতগতি সম্পন্ন নৌকার ওপর হামলা চালানো হয়েছে। তারা আরও জানিয়েছে, আন্তর্জাতিক জাহাজ চলাচল ব্যবস্থার ওপর ইরানের আঘাত হানার ক্ষমতা দুর্বল করে দিতেই এই আক্রমণ চালানো হয়েছে। এদিকে ইরান এই হামলার ঘটনার সত্যতা স্বীকার করলেও জানিয়েছে এর ফলে হতাহতের কোনো খবর নেই। সে দেশের সরকারি সংবাদ সংস্থা জানিয়েছে, বন্দর আব্বাস, কেসম এবং সিরিকে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। অন্যদিকে ইতোমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী চুক্তির আওতায় থাকা ইরানের তেল বিক্রয়ের অনুমতিপত্র প্রত্যাহার করে নিয়েছে। এতে আন্তর্জাতিক বাজারে ইরানকে তেল রপ্তানির ছাড়পত্র দেওয়া হয়েছিল এবং এই প্রথম তারা ডলারে এর দাম পাবে বলে জানানো হয়েছিল। ইরান এই বিমান হামলার কড়া নিন্দার পাশাপাশি তেল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা বাতিলের সিদ্ধান্তেরও সমালোচনা করেছে। কুয়েত জানিয়েছে, আমেরিকা ইরানের ওপর বিমান হামলা চালানোর প্রেক্ষিতে তারা তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী করেছে। বাহরিন ইতোমধ্যেই মিসাইল হামলার কথা জানিয়েছে, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর নেই। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস দপ্তরের মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম স্থিতিশীল বা হ্রাস পেলে দেশে পেট্রোল ও ডিজেলের মূল্য ইতিবাচক দিকে থাকবে বলে আশা করা হচ্ছে। বিশ্বে তেল ও গ্যাসের সরবরাহ ক্রমশ প্রসারিত হচ্ছে বলে আশা প্রকাশ করে মন্ত্রী বলেন, উপভোক্তাদের দৃষ্টিভঙ্গিও সে সঙ্গে অনুকূল হচ্ছে। গতকাল নতুন দিল্লিতে বিকশিত ভারত কনক্লেভে বক্তব্য রাখতে গিয়ে শ্রী পুরী বলেন, কূটনৈতিক দৌত্য, সময়োপযোগী নীতি নির্ধারণ, অভ্যন্তরীণ উৎপাদন বৃদ্ধি ও বহুমুখী আমদানি ক্ষেত্র বৃদ্ধির ফলে ভারত সাম্প্রতিক দশকে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার মতো চ্যালেঞ্জ সাফল্যের সঙ্গে মোকাবিলা করেছে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর বলেছেন, ভারত বাহরিন সহযোগিতা ধারাবাহিকভাবে ঘনিষ্ঠ হচ্ছে। গতকাল তার দুদিনের বাহরিন সফর শেষ হয়। এই সফরে ডক্টর জয়শঙ্কর বাহরিনের রাজা হামিদ বিন ইসা আল খলিফার সঙ্গে সাক্ষাৎ করেন। সেখানে উপস্থিত ছিলেন যুবরাজ তথা প্রধানমন্ত্রী প্রিন্স সালমান বিন হামাদ আল খলিফা। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় নিখোঁজ হয়ে গেছে। পাকিস্তানের আকাশসীমায় K2 এয়ারওয়েজ বোয়িং 737-400 বিমানটি পশ্চিম করাচির প্রায় 300 কিলোমিটার দূরে রেডার থেকে অদৃশ্য হয়ে যায়। সূত্রের খবর, বিমান চালক এয়ার ট্রাফিক কন্ট্রোলে বিমানটির যান্ত্রিক সমস্যার কথা জানিয়েছিলেন এবং আঞ্চলিক কন্ট্রোল বেস থেকে সাহায্যের অনুরোধ করেন। এরপরই বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই বিমানে 5 জন বিমানকর্মী ছিলেন। এই ঘটনায় আরও একবার পাকিস্তানের বিমান সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠল। বিশ্বকাপ ফুটবলে
শেষ আটে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। গতকালই আর্জেন্টিনা ও সুইজারল্যান্ড কোয়ার্টার ফাইনালে ওঠে। 72 বছর পর কোয়ার্টার ফাইনালে উঠে ইতিহাস সৃষ্টি করল সুইজারল্যান্ড। রাউন্ড অফ 16-এর খেলায় গতরাতে পেনাল্টি শুটআউটে সুইজারল্যান্ড 4-3 ব্যবধানে কলম্বিয়াকে হারিয়ে দেয়। এদিকে অন্য খেলায় রুদ্ধশ্বাস ম্যাচে আর্জেন্টিনা 3-2 গোলে মিশরকে পরাস্ত করে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরও একবার। 3 দেশ সফরের দ্বিতীয় পর্যায়ে আজ মেলবোর্নের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কেরালামের ওয়ায়নারে ভূমিধসে মৃতদের পরিবার পিছু 5 লক্ষ টাকা আর্থিক সহায়তার কথা ঘোষণা করেছে রাজ্য সরকার। রাজ্যের 6 জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা। বাণিজ্যিক জাহাজগুলির ওপর সাম্প্রতিক আক্রমণের জবাবে আমেরিকা ইরানের ওপর নতুন করে বিমান হামলা চালিয়েছে। শারজা থেকে করাচিগামী একটি মালবাহী বিমান গতরাতে আরব সাগরের ওপর দিয়ে যাওয়ার সময় 5 ক্রু সহ নিখোঁজ হয়ে গেছে। বিশ্বকাপ ফুটবলের শেষ আটের পর্ব শুরু হবে আগামীকাল। কোয়ার্টার ফাইনালে ফ্রান্স মরক্কোর, স্পেন বেলজিয়ামের, নরওয়ে ইংল্যান্ডের এবং আর্জেন্টিনা সুইজারল্যান্ডের বিরুদ্ধে খেলবে। খবর পড়া এখনকার মতো শেষ হলো।